আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় অর্থই অনর্থের মূল, তাতেই কি বিসিবির ভুল? আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশের জনপ্রিয় দুই ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী এবং রিয়াসাদ আজিম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যদিও আপনাদেরকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, আপনারা এমনিতেই খুব জনপ্রিয় সবার কাছেই, বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে। আজকে আমাদের বিষয় অর্থই অনর্থের মূল এবং তাতেই কি বিসিবিতে ভুল। আমি এই প্রথমে একটু পিছনের দিকে যেতে চাই যে আসলে আমরা গত বেশ কয়েক মাস ধরে দেখছি আমাদের জাতীয় দলের পারফরমেন্সটা ক্রমেই নিচের দিকে যাচ্ছে। মানে এর কারণ কি, প্রধান কারণ কি? আসলে আমরা নিচের দিকে কেন যাচ্ছি? সবাই উপরের দিকে যায়, আমরা নিচে কেন? দেব চৌধুরী দিকে শুরু করতে চাই। থ্যাংক ইউ। ফার্স্টলি, একটা দলের আপস অ্যান্ড ডাউনসটা থাকবেই। যে ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেটে বরাবরই লক্ষণীয় সেটা হচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের যে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়ার পথটাতে বাংলাদেশ ক্রিকেট যেভাবে প্রসিড করা দরকার সেটা পারেনি। সহজভাবে বললে 2015 সনে বাংলাদেশ যখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে, ওই সময়টাতে দলটা যেখানে ছিল, মানসিকতা যেখানে ছিল, প্লেয়াররা যেভাবে পারফর্ম করেছেন, স্কিল সেট বা স্কিল লেভেলটা যেখানে ছিল, 10 বছরের পথপরিক্রমায় আমাদের তো আরও সামনে যাওয়া দরকার ছিল। কিন্তু আমরা সামনে তো যেতে পারিনি, অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি। এটার অন্যতম কারণ আমার মনে হয় যে অদূরদর্শিতা। গ্লোবাল স্ট্যান্ডার্ডের ক্রিকেটটা যে পর্যায়ে পৌঁছে গেছে বা যাচ্ছে সেটা ধরতে না পারা, এবং ধরতে না পারার সঙ্গেই সম্পৃক্ত যে সেটার জন্য যথেষ্ট প্লেয়ার প্রডিউস করতে না পারা, ভালো মানের প্লেয়ার, ওয়ার্ল্ড কোয়ালিটির প্লেয়ার। এটা হচ্ছে মোটা দাগে একদম এক কথায় যদি প্রকাশ করি বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে না যাওয়ার অন্যতম প্রধান কারণ। অন্যতম এই জন্য বললাম, দেয়ার আর সো মেনি রিলেভেন্ট রিজনস। আপনি যে কোনো প্রতিষ্ঠানে যখন গুড গভর্নেন্স না থাকে, কিংবা যে কোনো প্রতিষ্ঠানে যদি প্রফেশনাল অ্যাটিটিউড না থাকে, এবং কোনো ইনস্টিটিউশন যদি যেভাবে চলার কথা সেভাবে না চলে, তার আলটিমেট রিফ্লেকশনটা ওই ইনস্টিটিউশনের অলমোস্ট প্রত্যেকটা সেক্টরে পড়তে বাধ্য। আর ক্রিকেটটা হচ্ছে বাইরে যা যা হবে মাঠের ক্রিকেটে সেটার একটা প্রপার রিফ্লেকশন আপনি দেখবেন। গত 4-5 বছরে বাংলাদেশ ক্রিকেটে আমরা সেটাই দেখতে পাচ্ছি। রিয়াসাদ আজিম, এই বিষয়েই আসতে চাচ্ছি, আসলে কি রিফ্লেকশনটা আসলে কোন দিকে হচ্ছে? মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয়ে বেশি আলোচনায় চলে আসছে আমাদের গত বেশ কিছুদিন ধরে দেখছি। আপনি আসলে আলোচনায় থাকবেন সেই বিষয়ে যেটা নিয়ে আপনি বেশি তৎপর থাকবেন। বাংলাদেশের ক্রিকেটে দেব চৌধুরী আমার সাথে এগ্রি হবে যে আমরা মাঠের কর্মকাণ্ড, মাঠের ক্রিকেট, মাঠের পাইপলাইন, মাঠের খেলা, মাঠের পারফরমেন্স নিয়ে যতটুকু চিন্তিত বা পরিকল্পিত ওয়েতে এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ তারাই তো গার্ডিয়ান, মাঠের বাইরের ইস্যুগুলো তাদের কাছে সবচেয়ে বেশি সিরিয়াস হয়ে গেছে। দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন পর্যন্ত এফডিআর ফিক্সড ডিপোজিট 1000 কোটি, 1200-1300 কোটি, যেটাই হোক না কেন, নিয়ার অ্যাবাউট 1000 ক্রোড, তাই তো? আলোচনাটা তো ওখানটাই। এখন এই এফডিআর এর গল্প কিন্তু আমরা আমাদের শৈশবকাল থেকে শুনছি। যেই বাচ্চাটা জন্ম হয়েছিল এখন থেকে 7-8 বছর আগেও এখন স্কুলে যায়, আমি আমার মেয়ের কথা বলতে পারি, এফডিআর এর গল্প কিন্তু সেও শুনছে, কারণ আমি যখন বাসায় কন্টেন্ট বানাই। আমরাও জানি, আপনারাও জানেন, সবাই। এফডিআর কিন্তু বাড়ছে, কিন্তু আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই গত 10 বছরে, 12 বছরে, 15 বছরে, 16 বছরের হিসাব আমরা করি, অথবা এই গত 8 মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক টুকরো জমি কিনতে পেরেছে যেটার মালিকানা তাদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ডেডিকেটেড ফিল্ড তৈরি করতে পেরেছে, একটা হোস্টেল বানিয়ে রেখেছে মিরপুরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রপার বা প্রত্যেকটা বিভাগীয় শহরে একাডেমি করতে পেরেছে। পুরো প্রসেসটা এত বেশি ঘুণে ধরা, এবং এখানটা সবার টার্গেটটাই থাকে হচ্ছে ক্রিকেট বোর্ডে আসবে, ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হবে, অথবা আরেকটা ভালো জায়গা আছে যেটা হচ্ছে সবাই মানে চেষ্টা করে যে ওখান থেকে একটা হাইপ নেয়ার, সেটা হচ্ছে বিপিএল এ দলের মালিক হবে, ওই চেয়ারগুলোতে গিয়ে নিজেদেরকে টাটা বিড়লা আম্বানির পরিচয় দিবে, কিন্তু ক্রিকেটারদের টাকা পয়সা তারা ঠিকভাবে দেবে না। এবং এটার প্রভাব কতদূর আপনি দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ, আমরা কিন্তু কেউ তার শত্রু না, কিন্তু যখন কেউ তার পারফরমেন্সের জায়গায় খারাপ করবে তখন সেই কথা কিন্তু আপনি বলতে বাধ্য। এখন ফারুক আহমেদের গত 3-4 দিন আগ পর্যন্ত, আজকে তিনি প্রেস কনফারেন্স না করে পালিয়ে বেড়ান, একটা প্রোগ্রাম ছিল সেখানটা সাংবাদিকরা তাকে খুঁজেও পায় না, অথচ কিছুদিন আগেও, 3-4 দিন আগেও তিনি প্রেস কনফারেন্সে ডেকে ডেকে কথা বলেন। কি বলেন? যে 13 কোটি টাকা তারা বিপিএল এর টিকিট বিক্রি করেছে। খুব ভালো, কিন্তু অ্যাপ্রিসিয়েবল, নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু এই 13 কোটি টাকার হিসাব যখন আপনি করেন, 13 কোটি টাকার টিকিট বিক্রির হিসাবটা যখন করেন, এটা তো ভাই দর্শকরা টিকিটটা কিনেছে, কেন কিনেছে? আপনার প্লেয়াররা মাঠে খেলবে দেখে। যেই ক্রিকেটাররা খেললো এবং তাদেরকে দেখার জন্য দর্শক টাকা দিয়ে টিকিট কিনলো, সেই হিসাব আপনি দেন। সেই ক্রিকেটাররা কি পারিশ্রমিক পেয়েছে এখন পর্যন্ত? প্রপার না, পায়নি। অনেক রাজশাহীর ক্রিকেটাররা তো এখনো 25% পারিশ্রমিক পায়, কর্মকর্তাদের হিসাবের কথা আমি বাদ দিলাম। সো এই ঘটনাগুলো যখন ঘটে, যখন আপনি শুধুমাত্র বাইরের আবরণটা সুন্দর লেভেলিং করে দিলেন, যে এটার উপর ইলেকট্রোপ্লেটিং করে দিলেন, মনে হবে এটা স্বর্ণের তৈরি এই কাপটা,
আসলে তো এটা স্বর্ণ না রে ভাই। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাই করেছে। জি, দেব চৌধুরী, আর্থিক যে ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে যে টাকা, অনেক মোটা অঙ্কের টাকা স্থানান্তর হয়েছে, এই বিষয়টা তো স্বচ্ছতার সঙ্গে করা হয়নি, যেটা বলা হচ্ছে, অভিযোগ পাল্টা অভিযোগ হচ্ছে। আবার বিসিবি থেকে গতকাল একটি বিবৃতি দেওয়া হয়েছে যে না, এটি লাভজনক হয়ে, কিন্তু আসলে যে প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে স্থানান্তরটা, এটি কি ঠিক ছিল মনে করেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমার ঠিক মনে করা না করা আসলে কিছু যায় আসে না। ব্যাপারটা হচ্ছে যে বিসিবির কোন পক্ষ কি বলছে। এখানে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে আপনি রেড জোনের ব্যাংক থেকে ইয়েলো বা গ্রিন জোনের ব্যাংকে বেটার ইন্টারেস্ট রেটের জন্য আপনি ফিক্সড ডিপোজিট স্থানান্তর করবেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কোনো রং নেই, কেউ এটা বলছেও না এটা রং। যে জায়গাটা নিয়ে সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে বিসিবির বোর্ডে যে কোনো কিছু বোর্ড মেম্বার্স যারা আছেন তাদের মতামত নিয়ে সেটা তারপরে পাশ করাতে হয়। এবং আপনি খেয়াল করে দেখবেন যে এই যে টাকার অঙ্কটা বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করা হলো, এটা করার সময় সম্মানিত বোর্ড সভাপতি তিনি বোর্ডের অন্যান্য মেম্বার যারা আছেন তাদের মতামত কিন্তু নেননি। এটা ক্রিকেট বোর্ডের সদস্যরাই বলছেন, একক ক্ষমতা বলেই কাজটি একক ক্ষমতা করেছেন। বলে কাজটা করেছেন। এবং জাস্ট ডে বিফোর এই যে ব্যাংক সংক্রান্ত যে লেনদেনের ব্যাপারগুলো আছে ক্রিকেট বোর্ডের সঙ্গে অন্যান্য ব্যাংকের যে লেনদেনের ইস্যু, দুজন মানুষ সিগনেটারি, একজন হচ্ছে আপনার ফিনান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, দ্যাট ইজ ফাহিম সিনহা, আরেকজন হচ্ছেন টেন্ডার অ্যান্ড পারচেস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম। এই দুজন সাইন করেন। মাহবুবুল আনাম গণমাধ্যমের সামনে স্পষ্ট করে বলে গেছেন, যেটা আপনি বলছেন বিসিবির বিবৃতি না, এটা একজন ইন্ডিভিজুয়ালের বিবৃতি, বোর্ডের সবচেয়ে পুরনো পরিচালকদের একজন। তিনি স্পষ্ট করে বলেছেন তারা যখন সাইন করেন তারা সিদ্ধান্ত নিয়ে সাইন করেন না, সিদ্ধান্তটা হয়ে আসে তারপরে তারা সাইন করেন। অর্থাৎ অডিট, তার আগে ম্যানেজমেন্ট এবং অন্যান্য যে প্রসিডিউর থাকে অর্গানাইজেশনাল প্রসিডিউর, সেই প্রসিডিউর মেনে তাদের কাছে সেটা আসার পর সাইন করেন। ব্যাপার অনেকটা এরকম যে তারা আদিষ্ট হয়ে কিংবা নির্দেশনা মেনে সাইন করেন। আমি আর রিয়াসাদ একসঙ্গে ছিলাম শনিবার, জি, এবং মাহবুবুল আনাম সাহেব যে কথাগুলো বলছিলেন আমরা কয়েকবার নিজেরা ওটা বসে ওটার অডিওটা শুনছিলাম, এক্স্যাক্টলি তিনি এভাবেই বলেছেন। এখন যে বিষয়টা আপনি বলেন যে এই স্থানান্তরটার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে ফিনান্স কমিটি কিংবা আপনার টেন্ডার অ্যান্ড পারচেস কমিটির দুজন চেয়ারম্যান সিগনেটারি, এই জায়গায় অন্য কোনো কমিটিরও দুজন থাকতে পারতেন। জি, তারা হচ্ছেন সিগনেটারি মাত্র, স্বাক্ষর দেবেন। বিসিবি থেকে যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছে সেখানে এমনভাবে জিনিসটা পোর্ট্রে করা হয়েছে যে বোর্ড সভাপতির এখানে স্বাক্ষর করার কোনো এখতিয়ার নেই বা তিনি স্বাক্ষর করেন না, এবং ওই দুজনের নাম ডেজিগনেশন মেনশন করে বলা হয়েছে তারা দুজন স্বাক্ষর করেন। এবং এই কারণেই মাহবুবুল আনাম তার নিজের জায়গা থেকে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তার বক্তব্যটা দিতে হয়েছে। কারণ স্বাভাবিকভাবে আমরা কি বুঝবো যে ভাই যে দুজন সাইন করছে তারাই তো তাহলে এই ঘটনাটা ঘটাইছে, তাই তো বিষয়টা। সো এই কারণে উনি ক্ল্যারিফিকেশন দিতে বাধ্য হয়েছেন। এবং 25 জানুয়ারি এই বছর 2025 যখন এই কমিটিগুলো গঠন করা হয়, কেউ ফিনান্স, কেউ আপনার ক্রিকেট অপারেশন দায়িত্ব পান, তখন সাইন হয়েছে। কিন্তু টাকা তো স্থানান্তর হয়েছে 2024-এর অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে টাকা ট্রান্সফার শেষ। অর্থাৎ ওই সময়ে ফিনান্স কমিটি কিংবা এই ধরনের যে গুরুত্বপূর্ণ বিভাগগুলো ছিল সেগুলোর দায়িত্ব ছিল কিংবা নেতৃত্বে ছিলেন সম্মানিত বোর্ড সভাপতি তিনি নিজে। অর্থাৎ বলা হচ্ছে তার একক সিদ্ধান্তেই এই কাজগুলো হয়েছে। এখন একক সিদ্ধান্তে যখন কাজ হবে তখন কিন্তু বোর্ডের অন্য সদস্যরা প্রশ্ন তুলবেন, বোর্ডটা কেন, একটা টিম কেন, যেন সবাই মিলে একটা প্রসিডিউর সুন্দর। তারপরে একটি আর্থিক বিষয়ে যেহেতু জড়িত আছে সে তো সবার তো অবগত থাকারই কথা ছিল, অবগত থাকাটা খুব ইম্পর্টেন্ট ছিল, এটা হয়নি। এবং আরো অনেক বিষয় আছে, যেমন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো যখন দেওয়া হয় তখনও অভিযোগ আছে রাজশাহীর যে ফ্র্যাঞ্চাইজিটা দেওয়া হয়েছে সেটা বোর্ড সভাপতি সম্পূর্ণ তার নিজের ইচ্ছা অনুযায়ী নিজের সিদ্ধান্তে অন্যান্য বিপিএল গভর্নিং কাউন্সিলের যারা আছেন সদস্য সচিব থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ মেম্বার্স তাদের সঙ্গে আলোচনা না করে নিজের মতো করে তিনি ওই দলটাকে কোনো রকম গ্যারান্টি মানি ছাড়া ফ্র্যাঞ্চাইজিটা দিয়েছেন, এবং সেই দল নিয়ে প্লেয়ারদের পেমেন্ট নিয়ে ডিসপিউট তৈরি অর্থাৎ মোটা কথা হচ্ছে যে গভর্নেন্স নিশ্চিত করার যে ব্যাপারটা কিংবা একটা প্রফেশনাল স্ট্রাকচারে প্রফেশনাল মেইনটেনেন্সটা যেভাবে হওয়ার কথা সেটার ক্ষেত্রে অনেক কিছুর ব্যত্যয় রয়েছে, এবং সেই ব্যত্যয়টার সম্ভবত চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাচ্ছি এই ফিনান্সিয়াল ডিসপিউট কথাটা বোধহয় ঠিক হলো না, ফিনান্সিয়াল যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে থেকে টাকাগুলো ট্রান্সফার করা হয় নাই সেটার মধ্য দিয়ে। রিয়াসাদ আজিম, আসলে দেব অনেক কথাই বলছিল, আসলে কেন এই ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে বোর্ড প্রেসিডেন্ট তার একক ক্ষমতা বলে কেন সিদ্ধান্তগুলো নিচ্ছেন? একক ক্ষমতা বলে শুধু 250 কোটি টাকা উইথড্রয়াল
12 কোটি টাকা বিসিবির কাজে ব্যয়, 238 কোটি টাকা 13 ব্যাংকে রাখা শুধু না, গত পরশুদিনও তিনি একটা একক ক্ষমতা বলে ভয়াবহ অন্যায়ের কাজ করেছেন। সেটা কি জানেন? এই জানতে চাই আমি আপনার মাধ্যমে দর্শকরা যদি আগে থেকে না জেনে থাকে উনি চাইলেই জেনে নিতে পারবে, আমাদের সেই কানেকশন রয়েছে, আর দেবদা জানতেও পারে স্বাভাবিকভাবেই, ঠিক আছে? আমি ওনারটা জানি না দেখে আমি বললাম। যেই প্রেস রিলিজটা দেওয়া হয়েছে দেবদা একটু আগে যেটা বলছিলেন যে দুজন সিগনেটরি তারা হচ্ছে সিগনেচার করেছে, তারপরে টাকা ট্রান্সফার হয়েছে, এটাই তো বোঝানোর চেষ্টা করছে, তাই না? এই প্রেস রিলিজ, যে কোনো একটা প্রেস রিলিজ যে কোনো একটা ডিপার্টমেন্টের হেড অফ মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তিনি জানবেন, এবং তিনি জেনে তার কমিটির আন্ডারে যে ডিপার্টমেন্টে কর্মরত এমপ্লয়িরা রয়েছে তাদেরকে আদিষ্ট করবেন যে তুমি এটা রিলিজ আকারে তৈরি করো, দেখাও, অ্যাপ্রুভাল দাও, তারপরে হচ্ছে এটা যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু তিনি জানতেনই না যে এরকম একটা মিডিয়া রিলিজ তৈরি করা হয়েছে। ভাবতে পারেন কত বড় ভয়াবহ অন্যায়। চ্যালেঞ্জ করতে পারেন আপনি, এখন ইফতেখার মিঠুর ফোন কেন করেন, আমি আছি এখানটায়। ইফতেখার রহমান মিঠুকে না জানিয়েই তার ডিপার্টমেন্টের এমপ্লয়ি দিয়ে মিডিয়া রিলিজ তৈরি করেছেন ফারুক আহমেদ, এবং সেই মিডিয়া রিলিজ পরের দিন দুপুরবেলা সার্ভ করা হয়েছে, যেটাতে ফারুক আহমেদের কোনো দোষ নেই, তিনি মোটামুটি ভালো মানুষ, এবং বাকি যে দুজন সিগনেটরি, যারা সিগনেটরি হিসেবে যেই দুটা কমিটির কথা বলা হচ্ছে, ফাইন্যান্স এন্ড টেন্ডার এন্ড পারচেজ, দায়িত্বই পেয়েছেন হচ্ছে এবছরের 25 তারিখে, ফান্ড ট্রান্সফার হয়েছে গেল বছরের অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে, সেই তারা নাকি সবকিছুর জন্য দায়ী। আপনি ভাবতে পারেন যে কত বড়, আপনি দেখেন যে 238 কোটি টাকা ভাই, 1-2 কোটি টাকা না। আপনি কোন পর্যায়ে গেলে এটা হচ্ছে একক ডিসিশন করবেন? আপনি তো ক্রিকেট বোর্ডে মিটিং বন্ধ ছিল না, কোভিড ছিল না, ফারুক আহমেদ দেশের বাইরে ছিল না, কোরামের সংকট ছিল না, ক্রিকেট বোর্ডের মিটিং কি হয় নাই? হয়েছে তো। এতগুলো মিটিং করলেন, আপনি এই ব্যাপারটা চেপে গেলেন কেন? 19টি সভা হয়েছে দায়িত্ব নেওয়ার পরে। এখানে ক্রিকেট বোর্ডে আপনার টোটাল যে ফিনান্সিয়াল ইস্যুসগুলো ডিল করা হয়, এখানে খুব ভয়াবহ রকমের একটা অনিয়ম হয়। নর্মালি কি হয়, আমরা স্বাভাবিকভাবে দেখি যে কোনো কিছুর বাজেট, প্রথমে একটা বাজেট করা হয়, ম্যানেজমেন্টের কাছে যায়, সেটা থেকে হয়তো কিছু সংযোজন হয়, কিছু বিয়োজন হয়, মানে আমরা যেটাকে বলি একটা ফাইন টিউন করার পরে সেটা অ্যাপ্রুভ হয়, তারপরে তো খরচটা হয়। ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে দের আর সো মেনি ইনস্ট্যান্স যে আগে খরচটা হয়েছে এবং সেটা অনেক বড় অ্যামাউন্টের টাকা, পরবর্তীতে বাজেট করে পোস্ট অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্র আছে এরকম। এর ফলে হয় কি, আপনার অর্থনৈতিক যে দুর্নীতি, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন পার্টিকুলারলি, আমি একটা সিস্টেমেটিক কথা বলছি, যে এর ফলে হয় কি, অর্থনৈতিক দুর্নীতির যে সুযোগগুলো, সেগুলো একটা অবারিত দ্বার খুলে যায়। রিয়াসাত শুরুতে একটা কথা বলছিল যে অনেকের জন্য একটা সুযোগ, ক্রিকেট বোর্ডে এসেছি পরিচালক বা অন্য কোনো পদে, গ্ল্যামার থাকবে, মানুষজন দেখবে, চিনবে, সবাই দেখলে সালাম দেবে, এতে ক্রিকেটের কি লাভ হচ্ছে? গত 15 বছরে বাংলাদেশ ক্রিকেটটা যে জায়গাতে যাওয়ার সম্ভাবনা ছিল, আমি এখনও বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেটের দারুণ সম্ভাবনা ছিল। আমরা হয়তো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ডের মতো হতাম না, কিন্তু তাদের দিকে চোখ রাঙিয়ে আমরা ওই ফাইটটা করতে পারতাম। এই যে মেরুদণ্ডটা ভেঙে দেওয়া কিংবা ক্রিকেট বোর্ডের কোমর ভেঙে দেওয়া, এটার কাজ করেছেন ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটা লোককে এর দায় নিতে হবে। এটা ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম লোয়ার লেভেল পর্যন্ত। আপনি বাংলাদেশ সরকার যদি ইন্ডিপেন্ডেন্টলি, একদম রিলিজিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রপার অডিট করে, কিংবা দুর্নীতি দমন কমিশন দিয়ে তাদের সব ফিনান্সিয়াল ডিসপিউটেড কিংবা অন্য বিষয় চেক করায়, এখান থেকে কেঁচো করতে অ্যানাকন্ডা না, গোটা দশক অ্যানাকন্ডা বের হয়ে আসবে। এটা আমার অনুমান, গত 10 বছর থেকে এটা আমার মনে হয়েছে। আপনি জাস্ট খেয়াল করে দেখেন যে আপনি যদি কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, আপনি যে এই যে 238 কোটি টাকা সরালেন, আপনার টোটাল যে ফিক্সড ডিপোজিট থাকবে, যখন এরকম একটা প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত বা গভর্নমেন্ট প্রতিষ্ঠান হবে, সেখানটা 50% ডিপোজিট আপনার গভর্নমেন্ট ব্যাংকে রাখতে হবে। এটা আপনাকে রাখতেই হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকালকে প্রেস রিলিজের সাথে যে ব্যাংক স্টেটমেন্টটা দিয়েছে, সেটাও খুব হাস্যকর। ক্রিকেট বোর্ডের কথায় কত টাকা রয়েছে সবকিছু পুরো বাংলাদেশের মানুষ জেনে গেল। এটা কিন্তু জানানোর দরকার ছিল না। আপনার যেই পার্টিকুলার ইস্যুতে ব্যাখ্যা প্রয়োজন ছিল, আপনি সেটার প্রপার ব্যাখ্যা দেবেন। আপনার অন্য কোন ব্যাংকে কত টাকা রয়েছে সেই ব্যাখ্যার কিন্তু প্রয়োজন ছিল না, আপনি সেই ব্যাখ্যাটা দিয়েছেন, অপ্রয়োজনীয় ব্যাখ্যা। আপনি ব্যাখ্যা দিতেন কেন পার্টিকুলার 2 ব্যাংকে আপনি 118 কোটি টাকা রাখলেন, মধুমতি এবং মেঘনা। আপনি 238 কোটি টাকার 120 রেখেছেন 11টা ব্যাংকে। প্রাইম ব্যাংক, সিটি ব্যাংকের মতো যে ব্যাংকগুলো, তারা 5-10 কোটি টাকার বেশি পায় নাই। সরি টু সে, আমি ব্র্যান্ডিং করতে এখানে নামিনি। আর মধুমতি মেঘনা এক একজন পেয়েছে 66-52 কোটি টাকা করে। ভাই এটা কি ফাইজলামি? আপনার টাকার, আপনি এত বড় প্রতিষ্ঠান, আপনি বলছেন কি যে ইন্টারেস্ট রেট কম। আপনার যদি 5 কোটি টাকা ইন্টারেস্ট কম আসে, কথার কথা আমি ধরে নিলাম, আপনার কি হবে? আপনার 1000 কোটি টাকা আছে, আপনি একটা মাঠ কেনেন না। আপনার 1000 কোটি টাকা আছে, আপনি একটা একাডেমি বানান না।
আর আপনার 5 কোটি টাকা কম আসলে কি হবে? আপনি সুদ খাওয়ার চিন্তা সংবাদ করতেছেন, মাধ্যমে কিন্তু আপনি এস্টাবলিশমেন্টটা চিন্তা করেন না। এই ফালতু চিন্তা, এই ফালতু যুক্তি যখন তারা দেয়, খুব হাসি পায় ভাই। হ্যাঁ, সংবাদ মাধ্যমের খবরেই দেখেছি আপনাদের সেখানে বোর্ড প্রেসিডেন্টের বন্ধু আছেন, যেটি বলা হচ্ছে যে দুইটি ব্যাংকে। হ্যাঁ, বন্ধু আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার কি যে তিনি কিন্তু এই দুটো ব্যাংকে উদ্ধার করার দায়িত্ব নিয়েছেন। এই দুই ব্যাংকের, আমি যদি মেঘনা ব্যাংকের কথা বলি, জনাব আশিকুর রহমান তিনি এই ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়েছেন মার্চ মাসের 12 তারিখে অফিসিয়ালি। আমি অফিসিয়াল ব্যাপারটাই দেখব, যেহেতু অফিসিয়াল ইস্যু নিয়ে কথা হচ্ছে। এ বছরের মার্চ মাসের 12 তারিখে তাকে সরিয়ে দেওয়া হয়, এবং এই পার্টিকুলার ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ডিপোজিটগুলো করেছে, ওই যে 52 কোটি টাকার আমি হিসাব করলাম, সেটা হচ্ছে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাসের মধ্যে। তার মানে কি ওই সময়টায় দায়িত্বে ছিলেন ওই পার্টিকুলার ব্যক্তি আশিকুর রহমান সাহেব, তিনি ছিলেন যিনি ফারুক আহমেদের ঘনিষ্ঠ। এখন আপনি মিলানোর চেষ্টা করেন, তাহলে ফারুক আহমেদ কে? তার বিরুদ্ধে এমন কিছু এলিগেশনস এসেছে, সেটা আমরা বের করার চেষ্টা করি, এমনি এখন আসছে যে নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, সেখানকার আগে থেকে খবর নিয়ে রাখতেন একটা সিন্ডিকেট ছিল যে কোন জমিটা সরকার অধিগ্রহণ করবে। সরকার যেই জমি অধিগ্রহণ করে পাবলিকের কাছ থেকে, আপনার আমার কাছ থেকে নিলে সেটা হচ্ছে 200 গুণ হচ্ছে পেমেন্ট করে, ঠিক আছে? আর যদি এটা বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে হয় তাহলে হচ্ছে ট্রিপল হয়ে যায়। আগে থেকে জেনে রেখে ওই পার্টিকুলার জমির মালিক যারা, তাদেরকে অল্প দামে প্রেসার ক্রিয়েট করে, চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে সেই জমিটা তারা কিনে ফেলতেন। কিনে ফেলে এরপর সরকারের কাছে বেশি দামে বিক্রি করতেন। ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন প্রেসিডেন্ট, তিনি একটা জায়গায় জমি কিনেছেন নভেম্বর মাসে, হ্যাঁ, দায়িত্ব নেওয়ার পরে বিশাল আকারে 2টা সাইনবোর্ড, এই জমির মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ফারুক আহমেদকে তার এই পরিচয় পোস্টারের মধ্যে, ব্যানারের মধ্যে লাগিয়ে বলতে হয় নারায়ণগঞ্জবাসীকে যে এই জমিটা আমার। আপনার একটি পোস্টে বোধহয় এটি ছিল, আমার পেজে ছিল, অসংখ্য ছবি রয়েছে ভাই। মানে এটা তো খুবই ডিসগ্রেসফুল, এটা খুবই ডিসগ্রেসফুল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তার পরিচয় দিচ্ছে আমি যে এই জমির মালিক। আপনি ভাবতে পারেন? সো এইগুলো বিষয় আসলে বুঝছেন উনি কোন রুচির মানুষ। আমার কাছে মনে হয় যে এই কর্মকাণ্ডগুলোতে সেটা প্রকাশিত হয়ে গেছে। আপনি প্রথম মিটিংয়ে কি করেছে আপনি দেখেন, প্রথম মিটিংয়ে বিদেশে তিনি যাবেন, একটা টিএডি এর ব্যবস্থা থাকে, ডিএ ইনফ্যাক্ট, সেটা তিনি বাড়িয়ে নিয়েছেন, $500 করেছেন। দুবাই ট্যুরের কথা বলছেন, মানে যে কোনো ট্যুরে যাওয়ার জন্য। প্রথম যে মিটিংটা হয়েছে 21 তারিখে, সেই মিটিংয়ে তিনি এটা এনশোর করেছেন যে তিনি যখন অ্যাজ আ প্রেসিডেন্ট বাইরে যাবেন, অন্য বোর্ড ডিরেক্টররা পায় কিন্তু তারটা বেশি হবে, সেটা $500 তিনি করেছেন। তিনি দুবাইয়ে গেছেন বাংলাদেশের খেলা দেখতে। বাংলাদেশ খেলেছে হচ্ছে ফেব্রুয়ারি 20 তারিখে ইন্ডিয়ার বিপক্ষে। একটি ম্যাচ বোধহয় তিনি দেখেছিলেন, একটি ম্যাচ দেখেছেন, কিন্তু নেক্সট 4 ডেজ তিনি হচ্ছে দুবাইয়ে অবস্থান করেছেন। বাংলাদেশ দলে খেলা দেখতে গিয়ে তিনি দুবাইয়ে থেকে গেলেন, বাংলাদেশ দল রাওয়ালপিন্ডি চলে গেল। আবার তিনি যখন রাওয়ালপিন্ডি চলে গেলেন তখন বাংলাদেশ দল আসর শেষ করে বাংলাদেশে ব্যাক করেছে। ভাই, এগুলোর কোনো ব্যাখ্যা নেই, বুঝছেন? ব্যাখ্যাটা আপনাদের কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনারা ওই ক্ষেত্রে কাজ করেন, দেখেন সামনাসামনি, খুব সরাসরি দেখতে পান। আমি একটু পেছনে যেতে চাই, বিপিএল নিয়ে একটু কথা বলতে চাই। ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে অনিয়ম যেটি বলছিলেন রিয়াসাত, যে যোগ্যতা থাকা সত্ত্বেও সেই দল জায়গা দেওয়া হয়নি, অথচ যাদের ছিল না তারাই চলে আসছে আবার। এই বিষয় বাংলাদেশ ক্রিকেটে যখন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো ডিস্ট্রিবিউট করা হয়, এখানে অনেক মানুষের অনেক রকম স্বার্থ সংশ্লিষ্ট থাকে। এবং একটা ব্যাপার তো সত্যি যে বাংলাদেশ ক্রিকেট আসলে খেলার চাইতে ধুলা বেশি। এই যে আমরা যখন আলোচনাটা করছি, 12 ঘন্টারও কম সময়ে বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে একটা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, আমাদের এখানে আলোচনাটা আপনার সঙ্গে হওয়া উচিত স্ট্র্যাটেজি কী হতে পারে, বেস্ট 11-এ কারা থাকবেন, জিম্বাবুয়ের টপ অর্ডারে 4 জন লেফটি আছে, আমরা কি এক্সট্রা একজন অফ স্পিনার, আমি জাস্ট হাইপোথেটিক্যালি বলছি কথাগুলো। আমাদের আলোচনাটা সেখানে, আমি রিয়াসাত বা আপনি মিলে কি আলোচনা করছি, কোথায় কোন ফিনান্সিয়াল ডিসপিউট, কে আপনার বোর্ড সভাপতি হয়ে তার নিজের টিএডিএ বাড়িয়ে নিলেন, এই আলোচনাটা কি শোভন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে 2025? আমরা আলোচনা করতে চাই না, শৃঙ্খলা বজায় থাকলে আমরা অবশ্যই এটা করতে চাই না। মানে অগ্রহণযোগ্য একটা আলোচনার মধ্যে আমরা থাকছি, আমরা বাধ্য হচ্ছি আলোচনা করতে। সো বিপিএল এর কথা বলছিলেন আপনি, ফ্র্যাঞ্চাইজিগুলো বিভিন্ন রকম উদ্দেশ্য নিয়ে আসে। এখানে একটা ব্যাপার, প্রত্যেক বিপিএল এ আপনি দেখবেন যে কিছু ইস্যু তৈরি হয় যেগুলো ক্রিকেটিং ইথিক্সের বাইরে। এবং এই ক্রিকেটিং ইথিক্সের বাইরের আলোচনাগুলো কেন আসে? কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল রান করতে গিয়ে কোনো ফিনান্সিয়াল স্ট্রাকচার বা মডেল নেই। এর আগে আমরা বিভিন্ন জনকে বলতে শুনেছি যে বিপিএলে যারা আসবেন তারা ক্রিকেটকে ভালোবেসে আসবেন, ক্রিকেটকে ভালোবেসে টাকা ব্যয় করবেন, তাদেরকে লাভের কোনো অংশ দেওয়া যাবে না। এখন আপনি একটা চিন্তা করেন যে আপনাদের যে কোনো একটা প্রতিষ্ঠান, লেটস সে ইটিভি, এটার যদি কোনো বিজনেস মডেল না থাকে, এটা যদি ফিনান্সিয়ালি স্টেবল বা ভায়াবল না হয়, এখানে যারা কর্মী, বাইরের দর্শক, বাইরের যে গেস্ট আসবেন, তারা কি একটা সময় এখানে আসতে চাইবেন? শুধুমাত্র মুখের কথা দিয়ে কি আপনি চিরে ভিজবে? এটা কি হয় পৃথিবীতে কোনো দিন? স্বাভাবিকভাবে ছোটোবেলা থেকে আমরা একটা কথা শুনি যে বাচ্চা যদি না কাঁদে মা নাকি দুধ দেয় না। সো আপনি যখন একটা প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মডেল স্ট্রাকচার করছেন, আপনার সেখানে ফিনান্সিয়াল কোনো মডেল নাই। এর ফলে কি হচ্ছে?
খুব বাজে ফ্র্যাঞ্চাইজিগুলো আসছে, তারা বিভিন্ন রকম অসৎ উদ্দেশ্য নিয়ে আসছে যেটা ক্রিকেটকে হ্যাম্পার করছে। এবং এই যে দলগুলো যখন ডিস্ট্রিবিউট করা হয়, ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে কোনো রকম কমপ্লায়েন্স মানে নামকাও আসতে মানা হয়। এইবার যে বিপিএলগুলো হলো, আমার জানা মতো যদি আমি ভুল না জেনে থাকি, ফরচুন বরিশাল ছাড়া যে গ্যারান্টি মানি দেবার কথা, একটা ফ্র্যাঞ্চাইজি গ্যারান্টি মানি দেয়নি। বিসিবি তাদের কিছু করেছে? করেনি। এই যে বিপিএলে ফিক্সিং সংক্রান্ত কমিটি হলো, অনেক প্লেয়ারের নাম আসলো, যে নামগুলো বাইরে আসা উচিত হয়নি, সেগুলো নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু আপনি শুনেছেন? না, এখনো পর্যন্ত আমি কিন্তু শুনি নাই। ঠিক একইভাবে প্রিমিয়ার লিগ বলেন, অন্যান্য জায়গায় যে, আমি শুধুমাত্র ফিনান্সিয়াল ডিসপিউট বলছি না, যে সমস্ত ইস্যু নিয়ে সমালোচনা তৈরি করেছে, দর্শক, সাধারণ মানুষ, বিশ্লেষকরা নিন্দা করেছেন, গণমাধ্যম কর্মীরা সমালোচনা করেছে, এর এমন একটা কিছু আপনি দেখাতে পারবেন যে বের করে বলা হয়েছে যে ভাই এটা ভুল হয়েছে, এটা রং হয়েছে, কেউ একটা দোষ স্বীকার করেছে, কিংবা যারা দোষ করেছেন তাদের ধরে এনে শাস্তি দেওয়া হয়েছে? রিয়াসাত বলছিলেন যে সম্মানিত বোর্ড সভাপতি যে আপনার নারায়ণগঞ্জে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজনের এগেইনস্টে অ্যালিগেশন ছিল, সম্ভবত তার নাম এস এম রানা, তাকে বোর্ড সভাপতির সঙ্গে কেন দেখা যাবে? কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকায় তিনি র্যাডিসন হোটেলে থাকবেন? কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্লেন ভাড়ার খরচে তিনি ট্রাভেল করবেন? আইডিয়ালি একজন মানুষ হিসেবে আপনি চিন্তা করেন, এটা কি যৌক্তিক, সঠিক? বোর্ড সভাপতির জায়গায় আপনি XYZ যে কাউকে বসে দেন, রিয়াসতকে বসান, আমাকে বসান, আপনাকে বসান, আপনি মানুষ হিসেবে একবার চিন্তা করেন যে এই কাজগুলো ঠিক হচ্ছে কিনা। এবং এগুলোর জন্য কখনো কেউ অ্যাপোলজি করে না। বাংলাদেশের স্ট্রাকচারে শুধুমাত্র ক্রিকেট, আপনি সব জায়গায় দেখবেন ভুল করেছি, এই ভুলটা স্বীকার করার যে অ্যাপোলজি, এই সংস্কৃতিটাই গড়ে ওঠেনি। বিপিএল থেকে প্রশ্ন আসছিল, আপনি বিপিএল যে পর্যন্ত ফিনান্সিয়ালি একটা ভালো মডিউল তৈরি করতে না পারবেন, যে পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলো বিশ্বাস না করতে শুরু করবে যে আমি যদি 10 কোটি টাকা আপনার ইনভেস্ট করি, হয়তোবা 3টা সিজন পরে গিয়ে আমি অ্যাটলিস্ট আমার রিটার্নটা তুলে নিতে পারবো। আপনি 3 বছরে 30 কোটি টাকা খরচ করবেন, আপনার রিটার্ন আসবে 50 লাখ টাকা, 3 কোটি টাকা আপনি ইনভেস্ট করবেন। ভালো ইনভেস্টার বা ভালো ব্যবসায়ী সেখানে যাবে না। সেখানে কারা যাবে? যাদের দুষ্টু চিন্তা আছে, যাদের অসৎ চিন্তা আছে, যাদের ক্রিকেট থেকে ক্রিকেটের বাইরের চিন্তা বেশি এবং ক্রিকেট থেকে ফিনান্সিয়াল বেনিফিটেড হতে চায়। এগুলো নির্জরা সত্যি, পৃথিবীর ক্রিকেটটা ডিফারেন্ট ওয়েতে এখন রান করা হচ্ছে। তো আপনারা যদি সেই ফিনান্সিয়াল মানে স্ট্রাকচারটা তৈরি না করেন, মডিউলটা, বিজনেস মডিউলটা তৈরি না হয়, আপনি বিপিএল কখনোই খুব ভালো সাস্টেইনেবল কোনো গ্লোবাল কনটেক্সটে টপ রেটেড কোনো টুর্নামেন্ট হবে না। এটা ফারুক আহমেদ থাকুক কিংবা অন্য যে কেউ থাকুক। জি, রিয়াসাত আসলে অনেক কথা বললেন দেব, কিন্তু কেন হচ্ছে না এই কাজগুলো? এই কাজগুলো তো আসলে করা উচিত, বোর্ডের থেকেই তো করা উচিত, কিন্তু কেন আমরা এই অসংলগ্নতা দেখছি? কেন এই অসংলগ্নতা দেখার মূল কারণটাই হচ্ছে বোর্ডে আসলে যারা আসেন ওই স্ট্যাটাসটা নেওয়ার জন্য যতটুকু আসেন, কাজ করার উদ্দেশ্যটা আসলে ততটুকু থাকে না। যে আমি আরেকটি কথা বলি, যে বোর্ড প্রেসিডেন্ট বলছেন যে তাকে কেউ সহযোগিতা করছে না। আবার আমি নাম প্রকাশ না করে কয়েকজন কথা বলি, পরিচালকরা বলছেন যে প্রেসিডেন্টের আচরণ নিয়ে কথা বলছেন, শালীনতা মেনে তিনি কথা বলছেন না, যার কারণে তার সঙ্গে কাজ করতে সমস্যা হচ্ছে অনেকের। এই বিষয়গুলো কি আসলে? তিনি দায়িত্ব নিলেন অগাস্ট মাসের 21 তারিখে, বুঝেন, অগাস্ট মাসের 21 তারিখে তিনি দায়িত্ব নিলেন। সরকারের পতন হলো অগাস্টের 5 তারিখে। প্রিভিয়াস সরকারের তো অগাস্ট মাসে ফান্ড ট্রান্সফারের সুযোগ নেই, তাই না? ওই অবস্থায় অগাস্টের 21 তারিখে এসে তিনি 3 দফায় টাকা সরালেন বিসিবি থেকে। আপনি এত বড় একটা ফিনান্সিয়াল কাজ করলেন, আপনি যেই বোর্ড ডিরেক্টররা এক্সিস্ট করে তাদের আপনি সাহায্য চেয়েছেন। আপনি 2025-এর এপ্রিলে এসে বলতেছেন আমাকে কেউ হেল্প করে না। আপনি দায়িত্ব নিয়েই তো একা একা সব কাজ করেছেন। আপনি এত বড় একটা 2 নম্বরই কাজ করেছেন, তখন আপনি কারো হেল্প চাইলেন না। আপনি তো নিশ্চয়ই আসার পরে অন্তর্যামী হয়ে বুঝে যাননি যে আরিফ লায়লা দেখতাম না যে এরকম একটা গোলক এসেছে, ভবিষ্যতে কি ঘটবে আমি দেখতে পাচ্ছি। ফারুক আহমেদের কাছে নিশ্চয়ই সেই গোলকটা নাই। অগাস্ট মাসে 21 তারিখে দায়িত্ব নিয়ে আপনি পরের 10 দিনের মধ্যে 3 টাইমস আপনি হচ্ছে ফান্ড ট্রান্সফার করে দিলেন, আপনি কারো সাহায্য নেননি। আপনি তো এসেই 2 নম্বরই শুরু করেছেন। কোন পরিচালক আপনাকে সাহায্য করছে না, কোন ইস্যুতে করছে না, সেটা প্রকাশ করুন। আপনি বাংলাদেশের মিডিয়া কি হচ্ছে তার নিউজটা প্রচার করবে না? স্পেসিফিক ইস্যুতে আপনি কথা বলুন। আপনি একটা মিডিয়া রিলিজ তৈরি করলেন, যিনি মিডিয়া ডিপার্টমেন্টে কাজ করে বা যারা কাজ করে তাদের দিয়ে, আপনি কমিটির চেয়ারম্যানকে জানালেন না। আপনি জানিয়ে করতেন, হেল্প না করলে সেটা প্রকাশ করতেন। আপনি তো সেটা করলেন না ভাই। জানানো উচিত ছিল যে আসলে কি হচ্ছে। উচিত ছিল না, এটা প্রসিডিউর। আপনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার চেষ্টা করতে পারেন না। বাংলাদেশে যে পরিবর্তনটা এসেছে, কেন এসেছে আমি যদি ওভারঅল বলি, আমি বা দেবচৌধুরী কেউ পলিটিক্যাল না, বাট প্রশ্নের জায়গা যেটা, সেটা হচ্ছে যে এখানে গণতন্ত্রের যে ইউজটা, ডেমোক্রেসির যে জায়গাটা, সেটা নিয়ে প্রশ্ন ছিল, তাই তো? আপনি এই পরিবর্তনের মধ্যে দিয়ে বিসিবিতে গিয়ে আপনি ডেমোক্রেটিক চর্চা করছেন না। আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু করছেন। আপনি কোন বোর্ড পরিচালকের কাছ থেকে মানে এই অ্যাপ্রুভালটা নেওয়ার চেষ্টা করেছেন যে এস এম রানা তাকে বোর্ড অফিসিয়ালসের তালিকায় রেডিসন ব্লুর কাছে পাঠিয়ে দিই? কোন বোর্ড অফিসিয়ালের সাথে এই পরামর্শটা আপনি করেছেন? আমি একটু জানতে চাই। আপনি যে নিউরন ইন্টারন্যাশনালের কাছে টিকিট কাটলেন, তখন কি আপনি কোনো বোর্ড অফিসিয়ালের সাথে কথা বলেছেন যে ইনি তো হত্যা মামলার আসামি, ওরে কি লিস্টে রাখবো কিনা?
5,499 টাকা আপনি টিকিট কাটেন, সেটা আপনার কাছে খুব বেশি মনে হয় না। না, আবার আপনি 250 কোটি টাকা ট্রান্সফার করবেন, সেটা আপনার কাছে কিছু মনে হয় না। আপনার কাছে 5,499 টাকাও যা, আপনার কাছে 250 কোটি টাকাও তা। কেন জানেন? কারণ আপনি এন্ড অফ দ্য ডে 1 টাকার ডিসিশনটা আপনিই নেন, অন্য কারো সাহায্য নেন না। জি, এ পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী এবং রিয়াসাত আজিম। বিরতিতে যাওয়ার আগে আপনারা অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন, বিশেষ করে আর্থিক যে অনিয়মগুলো আছে সেই নিয়ে কথা বলছেন। আসলে এই বর্তমান এই অবস্থাতে যেভাবে অভিযোগগুলো উঠছে, তাতে কি আসলে কতটুকু নৈতিক আসলে এই দায়িত্ব পালন করাটা তার জন্য? খুব কঠিন একটা প্রশ্ন করলেন আপনি, যেটা হচ্ছে যে আর্থিক যে বিষয়টা, এটাকে আমি অনিয়ম বা রিয়াসাত বোধহয় অনিয়ম বলবে না, বিষয়টা হচ্ছে নৈতিকতা জিনিসটা ঠিক প্রসিডিউর মেনে করা হয়নি, এটা হচ্ছে মূল বিষয়। এখন কথা হচ্ছে যে ফারুক আহমেদ যখন ক্রিকেট বোর্ডের দায়িত্বটা নেন, তার কিছুদিন পর একটা ইনসিডেন্টের ব্যাপারে আমরা জানতে পারি। দ্যাট ইজ সম্মানিত ক্রীড়া এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার যে প্রেস সচিব, তিনি আমাদের কলিগ ছিলেন, মাহফুজ, ক্রিকেট বোর্ডে কোনো একটা সময় এসে ফারুক আহমেদের সঙ্গে তার একটা বাকবিতণ্ডা তৈরি হয়। পরবর্তীতে জানা গেল এই যে যার কথা বলা হচ্ছে, নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র যিনি গুলি চালানোর অভিযুক্ত, তার ইস্যু নিয়ে সম্ভবত, এবং গণমাধ্যমে এটা নিয়ে লেখাও হয়েছে, আপনি বিভিন্ন গণমাধ্যম চেক করলেই পাবেন। সো ওই সময় থেকেই কিন্তু একটা ব্যাপার আঁচ পাওয়া যাচ্ছিল যে দেয়ার আর সাম থিংস যেটা সরকার পছন্দ করছেন না। সরকার যেহেতু পছন্দ করছে না, সেই কারণে কোনো না কোনো ফর্মে এসে মেসেজটা তার পর্যন্ত দেওয়া হয়েছে। এই যে বিসিবিতে আপনার দুর্নীতি দমন কমিশনের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আসলেন, বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখলেন, 3টা পার্টিকুলার ডিসপিউটের কথা তারা বলেছেন। এর একটা ফিনান্সিয়াল ডিসপিউট না, বাকি দুটো ফিনান্সিয়াল ডিসপিউট। ওই যে আপনার বিপিএল এর টাকার অঙ্কটা, আপনার টিকিট বিক্রি তখন খুব ফলাও করে বলা হলো, কিন্তু 2-3টা যে বাজে ডিসপিউট, সেটা কিন্তু কোনো আলোচনা হলো না। আমি দুটো বিষয় এই জন্য বললাম যে অলরেডি ফারুক আহমেদের কাছে কিন্তু সরকার থেকে বোধহয় কোনো সিগন্যাল গেছে, নইলে এই দুটো ঘটনা কিন্তু ঘটতো না। কারণ এখানে যে তিনি বসেছেন, এটার পেছনে বাংলাদেশ সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা নীতি নির্ধারক আছেন, তাদের কোনো ইনপুট নাই, এটা বোধহয় কেউ বিশ্বাস করবেন না। তারা না চাওয়াতে ফারুক আহমেদ দেশে বসে গেছেন, এটা তো আপনি আমিও বসতে পারতাম, আপনি আমি কেন না, কেন ফারুক আহমেদ, দেয়ার মাস্ট বি রিজন। তার উপরে আস্থার জায়গাটা ছিল। আই স্টিল বিলিভ, রিয়াসাদের সঙ্গে আমি কালকেই বোধহয় আলোচনা করছিলাম যে আই এম সো সরি টু হিয়ার ইট অ্যাবাউট ফারুক ভাই। উনি অনেক সম্মানী মানুষ, বাংলাদেশের ক্রিকেটের বাংলাদেশের প্রথম ক্রিকেটার সভাপতি, হ্যাঁ, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিলেক্টার্স। তার গাটস নিয়ে বিভিন্ন সময় আমরা মানে ধুমধুমার প্রশংসা করেছি যে হি ওয়াজ দ্য অনলি পার্সন হু হ্যাড শোড গাটস, যে তার চাকরিটা ছেড়ে দিয়েছেন। নাজমুল হাসান পাপনের বোর্ডের সঙ্গে তার মেলেনি, তার কাজে হস্তক্ষেপ করে চাকরির মায়া করেন, ছেড়ে দিয়েছেন। আমরা তো সেই ফারুক ভাইকে চিনি, ঠিক একইভাবে যারা তাকে এই জায়গাটাতে বসিয়েছে, তাদেরও এক্সপেকটেশনস ডেফিনেটলি হাই ছিল যে তিনি আসবেন, তাদের যারা সভাসদ আছেন তাদের সঙ্গে মিলে এমন একটা ক্রিকেট সিস্টেম চালু করবেন যে আগামী নির্বাচন, যেটা অক্টোবরে ডিউ হওয়ার কথা শুনতে পাচ্ছি, আগামী 2-3 মাসের মধ্যে ইলেকশন হয়ে যাবে, যে তার আগেই অন্তত রিফর্ম করতে না পারে, অ্যাটলিস্ট স্ট্রাকচারাল কিছু চেঞ্জ আসবে, যেটা দেখে আমরা বলতে পারি না ফারুক ভাই ইজ ট্রাইং হার্ড। আউটকাম কী আসবে সেটা পরে, আপনি খুব ভালো পড়ালেখা করে পরীক্ষা ফেল করতে পারেন, ইট ক্যান হ্যাপেন, কিন্তু এই যে চেষ্টার জায়গাটা কিংবা চেষ্টা করার মধ্যে যে আমরা একটা সুদূর প্রসারী পরিকল্পনা দেখতে পারি, বলতে পারি না এই পরিকল্পনাটা ভালো, আনফর্চুনেটলি এই জায়গাগুলো না খুব বাজেভাবে মিসিং। সো তিনি আগামীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব কিভাবে কতদিন পালন করবেন বা ক্রিকেটকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, এটা সম্পূর্ণ তিনি, তার সাথে যে পরিচালকরা আছেন তারা তো থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ ক্রিকেটের, তারা তো মাঠে গিয়ে খেলে দেবেন না, কিন্তু খেলাটা যারা খেলছেন তাদের ফিউচার পাথওয়েটা কেমন হবে, বাংলাদেশ ক্রিকেট অর্গানাইজেশন কীভাবে রান করবে, ডেভেলপমেন্টটা কীভাবে হবে, গ্লোবাল অর্গানাইজেশনের সঙ্গে আমাদের কমিউনিকেশন কিংবা রিলেশনশিপগুলো কীভাবে আমরা আরও বিল্ড আপ করবো, এগুলো তারা ঠিক করবেন। সো এগুলো করার ক্ষেত্রে কারো যদি ব্যত্যয় ঘটে এবং কেউ যদি ব্যর্থ হন, ব্যর্থতার মূল্য কিন্তু চুকাতে হয়।
জি সেটা জীবনের প্রতিটা ক্ষেত্রে। জি, রিয়াসাদ, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে আপনি কিভাবে দেখছেন? সবচেয়ে বড় ব্যাপার কি, বাংলাদেশের ক্রিকেট এমন একটা জায়গা, এটা কিন্তু মানে অন্যভাবে নিয়েন না, এটা কিন্তু ওই যে অনেক ছোট ছোট ফেডারেশন রয়েছে, তাই না? যে ধরেন খোখো ফেডারেশন রয়েছে, ঠিক আছে, কিংবা হচ্ছে হ্যান্ডবল ফেডারেশন রয়েছে, নট লাইক দ্যাট। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইমেজ কিন্তু পুরো বাংলাদেশকে, পুরো বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের গণতন্ত্রকে, সাধারণ মানুষের আবেগকে রিপ্রেজেন্ট করে। ফারুক আহমেদ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। কি কারণে এই ন্যাশনাল ইস্যুটা হয়েছে দেখেন, তিনি হচ্ছে একজন সন্ত্রাসীর সাথে, হত্যা মামলার আসামির সাথে তিনি হচ্ছে ঘুরে বেড়ান, হোটেল রুমে রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকায়, বিসিবির অফিসিয়াল সেট লিস্টে তার নাম ঢুকিয়ে দেন, বিমান ভাড়া বিসিবি থেকে দেন। তিনি এমন একজনকে বিপিএল এর দল দেন যিনি 20 লাখ টাকা রেডিসন ব্লুতে পে করতে পারেন না, সামনে 2 জন পাহারাদার বসে থাকে, তিনি যেন রুম থেকে পালাতে না পারেন। বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত যে ইমেজ, বিপিএল এর সাথে ডিপিএল এর পার্থক্যটা কি? প্রথমত ফরম্যাট, আর দ্বিতীয় হচ্ছে বিদেশি ক্রিকেটার এখানটায় খেলে। ভাই, বিদেশি ক্রিকেটার বিহীন একটা ম্যাচও আমাদের দেখতে হয়েছে। আপনি ভাবতে পারেন কত লজ্জা সেটাও ফারুক আহমেদের ইয়েতে। ফারুক আহমেদ 250 কোটি টাকা ট্রান্সফার করেছে তার ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া, পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভালের কথা তিনি বলছেন, ঠিক আছে? তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এটা পুরো বাংলাদেশের ক্রিকেটকে শুধু না, ফারুক আহমেদকে শুধু না, পুরো বাংলাদেশের ইমেজটাকে নষ্ট করেছে। আপনি যে কোনো জায়গায়, যে কোনো আলোচনায়, চায়ের দোকান থেকে শুরু করে কফি শপ, যেখানটায় আপনি যান না কেন, সবখানেই ফারুক আহমেদ ডিসকাস। এখন কেন? কারণটা হচ্ছে ফারুক আহমেদের কর্মকাণ্ডগুলো হচ্ছে বিতর্কিত। ফারুক আহমেদ এমন কিছু অনিয়ম করেছেন যেটাকে আপনি সাপোর্ট করতে পারছেন না। এখন এখানে দুটো জিনিস ঘটতে পারে, যে বাংলাদেশ সরকারের সাথে যারা রয়েছেন, অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যারা রয়েছেন, তারা মনে করতে পারেন যে এটাই স্বাভাবিক, ফারুক ভাই যা করছে এটাই হওয়ার কথা ছিল, এটাই হচ্ছে, সো আমাদের কোনো কিছু আসে যায় না। এটা একটা ব্যাপার হতে পারে। আরেকটা হতে পারে যে আমরা যদি আসলেই সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশের কথা বলে আমরা তো ফারুক আহমেদকে এখানটায় এনেছি। ফারুক আহমেদের ব্যাপারে কিন্তু যে এলিগেশনসগুলো উঠেছে এগুলো কিন্তু প্রমাণিত, এগুলো কিন্তু নতুন করে তথ্যানুসন্ধানের দরকার নাই। রেডিসন ব্লুর যে হিসাব নিকাশ, কিংবা হচ্ছে আপনার যে এয়ারলাইন্সে গেছে সেখানকার যে টিকেটিং সিস্টেম, সবকিছু কিন্তু ওপেন। যে দলিলগুলো বের হয়েছে, এস এম রানা তিনি পার্টনারশিপে জমি কিনেছেন। আপনি ভাই যদি আপনার কষ্টের টাকা একটা জমি কিনেন, আপনি কিন্তু আমার সাথে আর দেবদার সাথে কিনবেন না, আপনার সবচেয়ে আস্থার মানুষ যিনি, যাকে আপনি ভালোভাবে চেনেন, তার সাথেই কিনবেন। তার মানে তার সাথে তার দোস্তি রয়েছে, এই সন্ত্রাসীর সাথে আপনার দোস্তি রয়েছে। সো বাংলাদেশ গভর্নমেন্ট, দে হ্যাভ টু ডিসাইড যে আমি কি এটাকে এভাবেই এন্টারটেইন করবো। ক্রিকেট বোর্ড মানে বিতর্ক, নাজমুল হাসান পাপন তার বাসার গ্যারেজে সংবাদ সম্মেলন করতে ইংল্যান্ডে অনেক আলোচনা হচ্ছে, সো ফারুক আহমেদও নতুন স্টাইলে করছে, এটা ভালোই হচ্ছে, নতুন বাংলাদেশের নতুন স্টাইল। নাকি আমরা আসলে গাটসি ডিসিশন নেব? এখনো যদি আমরা না নেই, মানুষ যেভাবে সমালোচনা করছে ফারুককে কেন্দ্র করে, আমি নিশ্চিত যুব ক্রীড়া উপদেষ্টা এসবের সাথে ইনভলভ না। কেন ইনভলভ হবেন? কারণ নাই তো কোনো, তাই না? কিন্তু তারও কিন্তু ইমেজ নষ্ট হচ্ছে, নাকি তাকে আমরা সরিয়ে দিব? সেকেন্ড পার্ট যেটা খেয়াল করে দেখেন, উই আর ডিসকাসিং অ্যাবাউট স্পোর্টস, রাইট? সেপ ব্ল্যাটারের মতো, মিশেল প্লাতিনির মতো এরকম ক্যারেক্টার, তারা কিন্তু যখন ফিনান্সিয়াল ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তাদেরকে কিন্তু সরে যেতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি আবারও বলছি, ফিফা কিন্তু কোনো পার্টিকুলার দেশকে রিপ্রেজেন্ট করে না, বাংলাদেশের পুরো ইমেজকে কিন্তু বিসিবি রিপ্রেজেন্ট করে। সেখানটায় যদি এরকম ঘটনা ঘটে এবং তিনি জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত ডিরেক্টর, এমন না যে কোনো ক্লাব ক্যাটাগরি থেকে আসছেন, সেখানটায় কিন্তু সরকারের ইমেজটা ভাই সত্যি সত্যি আসমান থেকে জমিতে পতিত হয়। জি, আমরা খেলাধুলার কথা বলছিলেন, ধুলায় বেশি হচ্ছে, আমরা এবার আসলে মাঠের দিকে আসতে চাই, মাঠের বাইরে থেকে মাঠের ভিতরে আসতে চাই। যেটি নিয়ে সূত্রপাত হয়েছে আসলে হৃদয় ঘটিত বিষয় নিয়ে বলা হচ্ছে যে তার সাসপেনশন, তার বাজে আচরণ শরফুদ্দৌলার সঙ্গে, তারপরে মানে এই আবার সম্প্রতি 4 ম্যাচ তাকে নিষিদ্ধ করা হয়েছে। এই পুরো বিষয়টিকে কিভাবে দেখতেছেন আপনি? এখানেও কি আপনার একটা প্রতিষ্ঠানে যখন বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের একটা যথেষ্ট দেখছি আমরা, যখন হৃদয়কে শাস্তিটা দেয়া হলো, ম্যাচ রেফারি আম্পায়ারদের রিপোর্ট নিয়ে যেটা শাস্তি দিয়েছেন, তারা কিন্তু বুঝে শুনেই দিয়েছেন। সেটা আপনার পছন্দ নাও হতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন। সেটার পরে আবার তিনি খেললেন, খেলার পর আমি এখানে একটু অ্যাড করতে চাই, হৃদয়ের সঙ্গে আমার কথা হয়েছে, ওয়্যার আর ইউ ভাই, আমি তো বাড়িতে চলে আসছি। হি ওয়াজ নট ইন ঢাকা ইভেন। ক্রিকেটার হিমসেলফ ডিডন্ট নো দ্যাট হি উইল প্লে দ্য নেক্সট ম্যাচ। সে বাড়িতে চলে গেছে। আমার সঙ্গে যখন কথা, গাজী গ্রুপের ম্যাচের আগের কথা বলছেন? না, তাকে যখন শাস্তিটা দেওয়া হয়েছে, কারণ তিনি জানেন তিনি খেলবেন না,
তো তিনি বাড়িতে চলে গেছেন বাবা মার সঙ্গে সময় খুবই অবভিয়াস যে কেউ করতে পারে। ওমা, তার একদিন পর শুনি সাসপেনশন উঠে গেছে, প্লেয়ারও সারপ্রাইজড, আমি নিজে তো আরও বেশি সারপ্রাইজ। তো জিনিসটা হচ্ছে কি, অনেক হয়তো হৃদয়কে ভিলেন বানাতে চাইবেন, বাট আমি তার আচরণ আপনার পছন্দ হোক না হোক এটা একটা বিষয়, কিন্তু তাকে যদি আপনি ভিলেন বানাতে চান ইট উইল বি এ মিস্টেক। হি ইজ নট দ্য ভিলেন, অন্তত আমি হৃদয়কে ভিলেন মনে করি না। সমস্যা যেটা হয়েছে, প্লেয়ার নিজেকে গিয়ে কাউকে বলেছেন ভাই আমার সাসপেনশন উঠাই দেন, তিনি তো বলেননি। তামিম ইকবালের নেতৃত্বে না, তার আগে সাসপেনশনটা যখন ওঠানো হলো, সাসপেনশনটা ওঠানোর ক্ষেত্রে কোন ক্লাব ভূমিকা রেখেছে? মোহামেডান ক্লাব, এটা তো আলোচনা হচ্ছে। সো আপনারা ক্লাবের কথা শুনে বা তাদের চাপে পড়ে সাসপেনশনটা উঠিয়ে নিলেন। এর ফলশ্রুতিতে এনামুল হক মনি ভাই, যিনি আমাদের দেশের আম্পায়ারদেরও কোচ, আম্পায়ারদেরও স্যার, তিনি এই ডিপিএল এর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের টেকনিক্যাল কমিটির প্রধান ছিলেন, চাকরিটা ছেড়ে দিলেন। তার গাটসের জায়গা থেকে তিনি এই দায়িত্ব নিতে চাইলেন না, বরং ওই দায়িত্বটা, চাকরি বলছি আমি, ওই দায়িত্বটা ছেড়ে দেওয়া তিনি আইডিয়াল মনে করলেন। তারপর কি হলো আমরা দেখলাম, হৃদয় ম্যাচ খেললেন এবং সেটার আলটিমেট আউটকাম আমরা দেখলাম যে তামিম ইকবাল হৃদয়কে নিয়ে একটা প্রেস কনফারেন্স করলেন। এবং এই প্রেস কনফারেন্স কেন, কি উদ্দেশ্যে, এখানে প্রচুর আলোচনা আছে। আমার কথা হচ্ছে, একজন ক্রিকেটার বা একাধিক ক্রিকেটার, এ বাঞ্চ অফ ক্রিকেটার্স, তারা কি ক্রিকেট বোর্ডকে ডিকটেট করবে? এটা তো হইতে পারে না। আপনার যখন নিয়ম আছে, নিয়ম তো সবার জন্য এক। আপনি পার্টিকুলার কারো চাপে পড়ে নিয়ম বদলানো মানে কি? আপনি আপনার নিজের রুল নিজে ব্রেক করছেন। এবং ক্রিকেটারদের চাপে পড়ে, ক্রিকেটারদের আপনার প্রেস কনফারেন্সের কারণে যখন হৃদয়ের ওই এক ম্যাচের সাসপেনশন আপনি 1 বছর পিছিয়ে দিলেন, এটা প্রমাণ করে বিসিবির ভেতরের সাংগঠনিক দুর্বলতা। আমরা ছোটবেলায় পড়েছি, দ্য কার্ট ইজ ড্রয়িং দ্য হর্স। এখন গাড়ি যদি ঘোড়া কেটে নেয় তাই তো ভাই মুসিবত, বিরাট বিপদ। এই বিরাট বিপদ বিসিবি নিজেরা নিজেদেরকে আনছে, কারণ তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে স্ট্রিক্ট থাকতে পারেনি। আজকে এটা মোহামেডান করছে। এর আগে যখন আপনার এই ধরনের ঘটনা বা আলোচনা আসতো, সবার আগে ঘুরে ফিরে আবাহনীর নাম আসতো, এখন মোহামেডান নাম আসছে। আগামীতে যখন অন্য কোনো সিচুয়েশন তৈরি হয়, তখন হয়তো অন্য কোনো দলের নাম আসবে, এ দলের নাম আসবে, বি দলের নাম আসবে। কিন্তু এই যে ট্রেডিশনটা, এই যে প্র্যাকটিসটা, এখান থেকে তো আমরা বের হতে পারছি না। আমরা পার্টিকুলার একটা সময় আবাহনীর দাসত্ব করি, আমরা পার্টিকুলার একটা সময় মোহামেডানের দাসত্ব করি, পরবর্তীতে যদি আবার সময় আসে আমরা XYZ ক্লাবের দাসত্ব করবো। এটা তো হইতে পারে না। আপনি একটা নিয়ম করছেন যে আবাহনী, মোহামেডান, তারা যখন আমাদের চাপ দেবে, তাদের মানে পার্টি যখন ক্ষমতা থাকবে বা তাদের সাপোর্টিং পার্টি ক্ষমতা থাকবে, তাহলে আমরা তাদের কথা মেনে নেব। অন্যরা কি, তাহলে অন্যরা কি করতে আসছে এখানে? তাদের প্রতি আপনি তো অবিচার করছেন। এইখানে হৃদয়ের যে বিষয়টা, হি ইজ নো ওয়ান। হৃদয়ের জায়গায় অন্য যে কোনো ক্রিকেটারও হইতে পারতো, কিন্তু যে অর্গানাইজেশনাল লুপহোলসের মধ্যে দিয়ে পুরো সিস্টেমটা রান করা হলো, পুরো ঘটনাগুলো ঘটানো হলো, এটা খুব বাজে ঘটনা ঘটেছে। ক্রিকেট বোর্ডের এই যে আমরা যে সামগ্রিক আলোচনা করছিলাম না, যে কোথাও না কোনো সিঙ্ক নাই, পুরো জায়গাটা একটা ইনডিসিপ্লিনে ভরে গেছে, পুরো জায়গাটার মধ্যে একটা অরাজকতা তৈরি হয়েছে। কোনো ডিপার্টমেন্টের কেউ কারো কথা শুনছে বলে মনে হচ্ছে না, সবাই সবার মতো বস। কিন্তু সময় তো আসলে একজনের বেশি বস থাকা ভালো না, কিন্তু ওই একজন বস যে ক্রিকেট বোর্ডকে ক্রিকেটের মতো চলতে দেবে, আমাদের আনফর্চুনেট, আমরা খুবই দুর্ভাগা জাতি যে আমাদের ক্রিকেটে, অন্যান্য জায়গার কথা আমি বাদ দিচ্ছি, আমাদের ক্রিকেটে ওরকম একজন বস আমরা পাইনি যিনি সত্যিকার অর্থে ক্রিকেটের মানুষে ক্রিকেটের টোটাল সিস্টেমটাকে রান করাবেন। আর এই সিস্টেমের ফেইলিয়ারই হচ্ছে হৃদয় ঘটিত ঘটনা। জি, ব্রিয়াস তাদের কাছে জানতে চাই যে ক্রিকেটীয় মব জাস্টিস একটি শব্দ উঠেছে গত কয়েকদিন ধরে, মানে এইটা কি ক্রিকেটীয় মব জাস্টিস না ইনজাস্টিস বলতে চান? না, ইনজাস্টিস বলেন আর মব জাস্টিস বলেন, এটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটের করছে মধ্যে। দেখি দেব চৌধুরী কি বললো, দেব চৌধুরী কথাটা হচ্ছে হোয়েনেভার ইউ আর আ গার্ডিয়ান দেন ইউ হ্যাভ টু প্লে ইউর রোল। আপনার এই যে শোটা এখন আমরা করছি, এটা নিশ্চয়ই আগে পরে অনেক কিছু রয়েছে, মাঝখানে বিজ্ঞাপন বিরতি রয়েছে, আপনি কি যাচ্ছে তাই করতে পারেন? আপনি করতে পারেন না ভাই। এটা আপনার একটা রেগুলার শো, আপনার একটা সিগনেচার শো, আপনি এটাকে এভাবেই রাখবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো সিগনেচার টুর্নামেন্ট হচ্ছে ডিপিএল, আপনি কি সেটাকে সেই জায়গায় রাখতে পেরেছেন? ক্রিকেট বোর্ড প্রথমে হচ্ছে হৃদয়ের 1 ম্যাচের নিষেধাজ্ঞা দিল, এরপরে হৃদয় প্রেস কনফারেন্সে কথা বললো, সেই নিষেধাজ্ঞা গিয়ে 2 ম্যাচে ঠেকলো, এরপরে আবার সেটা কমিয়ে 1 বছর হলো, এবং সেটা 1 বছর হওয়ার পরে আবার নতুন করে 1 ম্যাচের হলো, 1 ম্যাচের হওয়ার পর নতুন করে বিতর্ক হলো, পরে আবার হচ্ছে 2 ম্যাচের গেল, গতকালকে আবার ডিমেরিট পয়েন্ট পেয়ে এখন হচ্ছে আরো 4 ম্যাচ হচ্ছে, 10,000 টাকা জরিমানা, 10,000 টাকা জরিমানা। এবং একটু অ্যাড করে, এবং তাদের একটা নিয়ম আছে যে আপনি যদি অভিযুক্ত হন, আপনার 3টা অপশন থাকে, মেনে নেবেন, শাস্তি কমানোর আবেদন করবেন, মেনে নেওয়ার পরে আমি মেনে নিয়ে আরেকটু কমানোর আবেদন করছি, আর আপনি সরাসরি হিয়ারিংয়ে যাবেন।
এই যে হিয়ারিং এর বিষয়টা কোনো কিছু তারা করেনি, এবং হিয়ারিং এর হৃদয় বা মোহামেডান ক্লাবের কেউ সেখানে অ্যাটেন্ড করেনি। বলা হয়েছিল ডাকা হয়েছিল কিন্তু কেউ জানি, অ্যাটেন্ড করেনি। ওটাই বললাম, তারা সেখানে অ্যাটেন্ড করেনি। ইটস এ কমপ্লিট ভায়োলেশন অফ রুলস। একদমই। এবং এই ভায়োলেশনটা শুধু এখানটায় না, টিমের প্লেয়াররা ভায়োলেশন করতেছে একদিক থেকে, এই ডিসিশন মেকিং নিয়ে দুজন ম্যাচ রেফারির মধ্যে অলমোস্ট মারামারি লেগে গেছে। সিরিয়াসলি দুজন ম্যাচ রেফারি প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গেছে। সো এগুলো যখন একটা বোর্ডে হবে, আপনার একটা ফ্যামিলিতে যদি বাপ মা সারাদিন ঝগড়াঝাটি করে, তাহলে কিন্তু সন্তানরা ভালোবাসা শিখবে না। জি, আর ক্রিকেট সবসময় বলা হয় ভদ্রলোকের খেলা, আমরা সবাই সেটাই দেখতে চাই, সেই জায়গাটা দেখতে চাই। এবং আপনাকে ছোট করে একটা ভদ্রলোকের কথা বললেন, এবং রিয়াসাত যে ঘটনাটা বলল, দুজন ম্যাচ রেফারি, নাম বলছি না, আসলে তারা সবাই সম্মানী মানুষ। যে ঘটনাটা ঘটেছে ওই সময় সেখানে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার মিঠু ভাই উপস্থিত ছিলেন। ভাই করেই বলছি, ভাই বলি ওনাকে, নিতান্ত ভদ্রলোক মানুষ। এবং একটা পর্যায়ে তিনিও থামাতে পারেননি, মানে হি ওয়াজ সো আনফর্চুনেট যে ওরকম একটা সিচুয়েশন, ওরকম একটা ভদ্রলোককে ডিল করতে হয়েছে। আপনার ভদ্রতার কথাই মনে হলো, আসলে কি আমরা কিছু সময় নিজের ব্যারিয়ারটা কোথায়, কোন পর্যন্ত আমার যাওয়া উচিত, এরপরে আর না যাওয়াটা আমার জন্য ভালো বা উচিত নয়, এটা বোধহয় আমরা ডিফাইন করতে পারি না। এটা ক্রিকেট না, শুধু সব স্টেজে। জি, এবার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনের কাছে জানতে চাই, জিম্বাবুয়ে এবং বাংলাদেশের টেস্ট ম্যাচ শুরু হবে। এখানে আসলে দল নির্বাচনের আগে দল নির্বাচনেই কথা হচ্ছে, যে আজকে প্রেস কনফারেন্স ছিল, ফিল সিমন্স বলেছেন যে আসলে ধৈর্য ধরার কথা বলেছেন। আরেকটি বিষয় দেখলাম যে এনামুল হক বিজয় দলে এসেছেন, কিন্তু তার পারফরমেন্স ছিল সাদা বলের, সেখানে লাল বলে তাকে হঠাৎ করে নিয়ে আসার কারণ কি? বা যে ধৈর্য ধরার কথা বলছেন, এই প্রশ্নে ফিল সিমন্স উত্তর দিয়েছেন যে এই প্র্যাকটিসটা আইডিয়াল না, বাট বাংলাদেশ তো এখানে এরকমই চলে। ফিল সিমন্স বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতি বুঝে গেছেন। বাট বিজয়কে যে নেওয়া হয়েছে, তিনি কিন্তু এনসিএলে 7 ম্যাচের 13 ইনিংসে কত 700 রান করেছেন, 50+ এভারেজ, একটা বোধহয় 100, 4টা বোধহয় 50, ভালো খেলেছেন। ওই জায়গা থেকে তাকে নেওয়া যাবে, কিন্তু তিনি তো প্র্যাকটিস নেই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমাদের দেশে এক ফরম্যাটে ভালো করার পর আরেকটা ফরম্যাটে নিয়ে নামিয়ে দেওয়া, এটা কোনো ঘটনাই না। আমি জাস্ট ছোট করে বলি, একদিন আগেই এই টিম ঘোষণা করা হয়েছে, নিউজিল্যান্ড টিম আসবে। প্রথম টিম ওয়ানডের মধ্যে 2টোর জন্য দল ঘোষণা করা হয়েছে, সেখানে আপনি মুস্তাফিজুর রহমানকে রেখেছেন। সেখানে 15 জনের মধ্যে 14 জন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছেন, কিন্তু আপনার একবারের জন্য আকবর আলীর কথা মনে হইল না, আপনার একবারের জন্য মুকিদুল ইসলাম মুগ্ধর কথা মনে হইল না, আপনার একবারের জন্য প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত টপ উইকেট টেকার রাকিবুলের কথা মনে হইল না। আমি জাস্ট 3টা নাম র্যান্ডমলি বললাম, আরও অনেক নাম আছে। আপনি যে পাইপলাইন বলে হাফিজ টেস্ট করেন, আমার প্লেয়ার তৈরি হয় না। আপনি নিউজিল্যান্ড এ টিমের এগেইনস্টে যখন নিজের বেস্ট পসিবল রিসোর্স বাদ বাকি ন্যাশনাল টিমের বাইরে যারা আছে বা হোয়াইট বলের বেস্ট পসিবল রিসোর্সেস নামিয়ে দেন, তখন আপনার ক্রিকেট থট প্রসেস এবং ক্রিকেট নিয়ে অদূরদর্শীদের প্রমাণ পাওয়া যায়। আমি জাস্ট আরেকটা জিনিস অ্যাড করি, নিউজিল্যান্ড এ টিমটা যে আসবে, একটু খেয়াল করে দেখবেন তো ওখানে কয়জন প্লেয়ারের নাম আপনি শুনেছেন বা চেনেন, এটাই হচ্ছে তাদের সঙ্গে আমাদের পার্থক্য। রিয়াসাত একেবারে শেষ পর্যায়ে, মানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি, দেব চৌধুরী যেটা বললো, যে বাংলাদেশে এটাই প্র্যাকটিস। আপনি যদি ওই হোয়াইট বলে ভালো করে রেড বলে না নামিয়ে দেন, বা রেড বলে ভালো করছে হোয়াইট বলে না খেলিয়ে দেন, এটা বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্যারেক্টারের সাথে যায় না। আমি একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিব, এই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো না কিছুদিন আগে, সেখানটায় বাংলাদেশের তো 15 জনের একটা দল গেল, খেললো, এবং সেখানটায় একজন বিকল্প ওপেনারও গিয়েছিলেন, কিন্তু পারভেজ হোসেন ইমন। এখন আপনার যখন ওপেনার ফেল করলো, আপনি ওপেনার বিকল্প নিয়ে গেছেন কেন? আপনার যারা হচ্ছে মূল ওপেনার, তাদের মধ্যে কেউ যদি ফেল করে, আপনি সেই জায়গাটায় তাকে দিয়ে রিপ্লেস করবেন, হিসাব কিন্তু বরাবর। আপনার এখানে যদি একজন ব্যাকআপ প্রেজেন্টার থাকে বা হোস্ট থাকে, আপনি যদি কোনো করে আনওয়েল ফিল করেন, তাহলে উনি আপনাকে রিপ্লেস করবে, হিসাব কিন্তু সরাসরি এটাই, তাই না? নিশ্চয়ই যেই ভাইটা ক্যামেরায় কাজ করছেন তিনি এখানটা এসে বসবেন না, যদিও পুরো প্রোগ্রামের আপনার অংশ, কিন্তু আপনার রোলটা আপনারই। ইমনকে নিয়ে যাওয়া হলো ব্যাকআপ ওপেনার হিসেবে, এবং সৌম্য সরকার একটা ম্যাচে ফেল করার পর, অথচ তার আগের কিন্তু 5-7টা ম্যাচে কিন্তু সৌম্য সরকারের পারফরমেন্স খুবই ভালো, সৌম্যের উপর ছুরি চালানো হলো, তাকে ড্রপ করে দেওয়া হলো। ওয়ান ডাউনে যিনি ব্যাট করেন নাজমুল হোসেন শান্ত, তাকে ওপেনার বানিয়ে দেওয়া হলো, এবং ওই পার্টিকুলার ক্রিকেটারকে যাকে ব্যাকআপ ওপেনার হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, তাকে মোটামুটি রাওয়ালপিন্ডির লাড্ডু খাইয়ে নিয়ে আসা হলো। কেন? কারণ মুশফিকুর রহিমকে আমরা বাদ দিতে পারবো না। এই যে আমাদের থট প্রসেসের মধ্যে যে আমরা অমুককে কিছু বলতে পারবো না, অমুককে বাদ দিতে পারবো না, কাউকে যদি হচ্ছে ড্রপ করতে হয় তাহলে ওই জুনিয়রের উপর দিয়েই যাবে, সে পারফর্মার হোক আর না হোক, এই যে ইস্যুসগুলো চলে, এগুলোরই রিফ্লেকশন হচ্ছে কিন্তু অনেকটা সিলেকশনের মধ্যে চলে। আপনি 11 সিলেকশন বলেন অথবা আপনি স্কোয়াড সিলেকশন বলেন, দুটো যদিও ভিন্ন প্রসেস,
সব জায়গায় এরকম অনিয়মটাই চলে বাংলাদেশের ক্রিকেটে। এর আগে আমরা দেখেছিলাম যে আগে এই দলটা আমরা জেনে যেতাম কে কে খেলবে, কে কে খেলবে না, কে কোন পজিশনে নামবে। আর এখন আমরা গেস করতে পারি যে ওখানটা যদি কোনো সিনিয়র ক্রিকেটার থাকে তাকে ড্রপ করা হবে না, জুনিয়র যে থাকবে সে যত ভালো পারফর্মারই হোক বা যত এমার্জিংই হোক, আলটিমেটলি ছুরিটা তার ঘাড়ি কাটবে। আচ্ছা, একেবারেই শেষ সংক্ষেপে বলবেন যে আসলে নেক্সট আমরা তারকা ক্রিকেটার পাবো কিভাবে? আসলে আমাদের তো একটা বড় একটা শূন্যস্থান হয়ে গেছে, সেখানে ফিল নতুন সিমন্সের- ক্রিকেটাররা আসবে কিভাবে? ফিল সিমন্সের কথা ধরেই বলি, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দিস ইজ দ্য অনলি থিং উই ক্যান ডু। এর বাইরে এই সেটা মুহূর্তে কতদিন আসলে? আমরা তো আসলে Unpredictable. পারফরমেন্স নিচের দিকেই দেখছি। আনপ্রেডিক্টেবল, কেননা বাংলাদেশ টিমে এখন যে প্লেয়াররা আছে, আমি যদি 25 জন প্লেয়ারের কথা বলি, গ্লোবাল স্ট্যান্ডার্ডের টপ প্লেয়ার, লেটসে সাকিব আল হাসানের মতো, আমার দৃষ্টিতে আমি সো সরি টু সে, আমি কাউকে দেখি না যিনি গ্লোবাল স্ট্যান্ডার্ডে ডমিনেট করার মতো একটা ফিগার হয়ে উঠছেন বা আগামী 3 বছরের মধ্যে হয়ে উঠতে পারেন, এরকম কাউকে আমি দেখছি না। রিয়াসাদ আজিম, আপনি কি দেখতে পারেন? সবচেয়ে বড় ব্যাপার কি, ক্রিকেটারদের মেন্টালিটি খুব গুরুত্বপূর্ণ, যে আমি আসলে ওই পর্যায়ে যেতে চাই। কালকে দেব চৌধুরীর সাথে আমার অনেক কথা হচ্ছিল, বাংলাদেশের ক্রিকেটারের না ওই মেন্টালিটিটা ডেট অবস্থায় রয়েছে। ইন্ডিয়া আপনি দেখবেন যে একটা পার্টিকুলার ক্রিকেটার ধরেন আইপিএল একটা সিজন যদি খেলে, ওর লাইফের কিছু করার দরকার নেই, কিন্তু ওই পার্টিকুলার ক্রিকেটার পরের সিজনও ভালো করছে, ন্যাশনাল টিমে যাওয়ার পর আরো ভালো করছে, কারণ দে আর অনলি ফোকাসিং অন দেয়ার গেম। বাংলাদেশের ক্রিকেটাররা হচ্ছে ধরেন মোটামুটি 1 বছর যদি খেলে ফেলে, একটা ভালো মৌসুম যদি বিপিএল কাটাতে পারে, তার বাড়ি গাড়ি বউ সব হয়ে যায়, এরপরে আসলে ওই জিলটা থাকে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটা নিয়ে কাজ করতে হবে। গেম এডুকেশনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একই সাথে কিভাবে আপনাকে গ্রো করানো হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। হেলমেট ছাড়া হচ্ছে বাইক চালিয়ে ক্রিকেটাররা বাইরে হয়ে চলে যায়, আমরা রিলস বানাই। একজন আল্লাহ না করুক একটা বিপদে পড়ে যদি ওখানটায় পইরা যায়, অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা দুর্ঘটনা হয়, এই দায় কে নিবে? আমি তো একটা ছোট এক্সাম্পল এই কারণেই দিলাম যে আমাদের পুরো প্রসেসটার মধ্যে আসলে বিশাল রং, আমরা এটাকে কখনো ঠিক করার চেষ্টা করি না। সাংবাদিক হিসেবে যারা কাজ করে, সংবাদ মাধ্যমে যারা কাজ করে, বিসিবিতে যারা কাজ করে, আমরা উপরে উপরে ওই ব্র্যান্ডিং ওই মাখনটা খাওয়ার চেষ্টা করি, কিন্তু ইনসাইডে আসলে কেউ কোনো কাজ করি না। আর সবচেয়ে বড় ব্যাপার, ক্রিকেটার যদি আপনি তারকা কাউকে তৈরি করতে চান, আগে ক্রিকেটার কি ভাবতে হবে যে আমি তারকা হব। আপনি আমি ভেবে কোনো লাভ নেই, কেউ আপনি তৈরি করতে প্রেডিকশন পারে করে না কোনো আসলে, লাভ নেই। ওই ক্রিকেটারকে ওটা ফিল করতে হবে, বিরাট কোহলিকে ওটা ফিল করতে হবে যে সচিনকে আমি ছাড়িয়ে যাব আর সচিন আমাকে তালি দিবে। এবং এই জন্য একটা গাইডলাইনও প্রয়োজন। অবশ্যই ক্রিকেটারকে সেই স্ট্যান্ডার্ডটা তৈরি করতে হবে, সেটটা তৈরি করতে হবে, গোলটা, কিন্তু কাজটা করতে হবে তো অন্যদেরকে, গাইডলাইনটা দরকার তাকে সঠিক পথে রাখার জন্য। গাইডলাইনটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। একটা ব্যাপার হয় কি, যে আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। 1998-তে সম্ভবত এক ক্যালেন্ডার ইয়ারে সচিন টেন্ডুলকার 9টা বা 10টা সেঞ্চুরি করলেন এক ক্যালেন্ডার ইয়ারে, এখনো পর্যন্ত সেঞ্চুরিটা রেকর্ড। বাই দ্যাট টাইম সচিন ওয়াজ দ্য রিচেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। চাইলে খেলা ছেড়ে দিতে পারতেন, তারপরেও তিনি কত লম্বা সময় ক্রিকেটটা খেলে গেছেন, একই রকম ইন্টেন্সিটি, একই রকম হাঙ্গার নিয়ে খেলে গেছেন। গ্রেট হওয়ার জন্য মেন্টালি গ্রেট হওয়াটা ইম্পর্টেন্ট। স্কিল, টেকনিক, এগুলো আপস অ্যান্ড ডাউনস থাকে, কম বেশি মেনে নেওয়া যায়, কিন্তু আপনার মেন্টালি যদি আপনি ওই জায়গাতে নিজেকে দেখতে না চান, নিজেকে বড় চিন্তা না করেন, বড় কল্পনা না করেন, ঢাকা শহরে একটা দেশে আপনার 1 বিঘা জমি, 10টা মহিষ, 50টা গরু, একটা সেডান আছে, একটা এসইউভি দরকার, 3500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, একটা 6000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আপনার স্বপ্ন যদি হয়, আপনি জীবনে কোনো বড় ক্রিকেটার হবেন না। একেবারেই ঠিকই বলেছেন আপনারা, যে নিজেকেই সেই উদ্দেশ্যটা, গোলটা ঠিক করতে হয় যে আমি আসলে কোথায় গিয়ে পৌঁছতে চাই বা কোথায় গিয়ে আমি থামতে চাই। অনেক ধন্যবাদ দেব চৌধুরী এবং রিয়াসাদ আজিম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।